এমসি ফিজিক্স এবং মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লাইভ ক্লাস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলা শুরু করব, আলোচনা শুরু করব, সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর এটি এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি নির্দিষ্ট একটা টপিকস। এই টপিকস নিয়ে আলোচনা করব। আসলে এই টপিক্সের মূল বৈশিষ্ট্য কী সেটা আলোচনা করার আগেই আমরা কিছু সিমুলেশন অংশ দেখে নিই, তাহলে তোমরা বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝতে পারবা। তো এখানে একটা তোমরা স্লাইড দেখতে পাচ্ছ। এই স্লাইডটায় আমরা দেখতেছি একটা বস্তু নির্দিষ্ট উচ্চতায় রয়েছে। এই নির্দিষ্ট উচ্চতায় কোনো বস্তু আমরা মুক্তভাবে ছেড়ে দেব। এই নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে যদি আমরা মুক্তভাবে ছেড়ে দেই, তাহলে যে বিষয়টি দাঁড়াবে, যে অবস্থা দাঁড়াবে, সেই অংশটা হলো যে দেখো একটা বস্তু উপরের দিকে আছে, এটাকে যদি আমরা প্লে করি, তাহলে দেখো এই যে বস্তুটি আস্তে 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 কী হচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে চলে আসলো। তাহলে আমরা কি করছিলাম, একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা ছেড়ে দিয়েছিলাম। এই বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কী হয়েছে জানো, যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠে পড়েছে সেই মানটি আমরা দেখতে পেয়েছি, এবং এই বস্তুটি ভূপৃষ্ঠে পড়তে কত সময় লেগেছে সেই সময়টাও আমাদের এখানে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। যেমন এইটা বস্তু ভূপৃষ্ঠে আসতে সময় লেগেছে 5.41 সেকেন্ড এবং বেগের মান হলো 53.05 মিটার পার সেকেন্ড। এখন এইটাকে আমরা আবার লেখচিত্রের সাপেক্ষে দেখে যাই। শুধু তাই নয়, আমরা যদি এটাকে চেঞ্জ করে দেই, মনে করো আমি টি সময় নিব, টি সময়, একটা টি সময়ে বস্তুটি ভূপৃষ্ঠে পড়বে। আমি ধরে নিচ্ছি যে একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে 5.41 বা 6.37 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পড়বে। 6.37 সেকেন্ড পরে যদি ভূপৃষ্ঠে পড়ে, তাহলে এই ক্ষেত্রে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং কত বেগে ভূপৃষ্ঠে পড়ে সেটা আমরা দেখব। তাহলে দেখো, এই যে আমাদের বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সময় পরে, আমরা সময় ধরে নিয়েছিলাম। কত সময় ধরে নিয়েছিলাম? যে সময়টা ধরে নিয়েছি সেটা হচ্ছে 6.37 সেকেন্ড ধরে নিয়েছি। এই সময়ে যদি ভূপৃষ্ঠে পড়ে, তাহলে কত উচ্চতা থেকে ছেড়ে দিয়েছিলাম? ক্যালকুলেশন যেটা দেখা যায় সেটা হচ্ছে 198.83 মিটার পার উপরের নিচ থেকে পড়ছে, এবং বেগের মান হলো 62.4 মিটার পার সেকেন্ড। এখন এই যে বেসিক বিষয়গুলি, শুধু এটা না, এখন যদি আমরা ভি এর মান দেখব যে একটা বস্তুকে নির্দিষ্ট বেগে ভূপৃষ্ঠে পড়বে, কত বেগে? আমরা মনে করো বেগের মানটা দিয়ে দিলাম। একটা বস্তু উপর থেকে ছেড়ে দিব, বস্তুটা 54.49 মিটার পার সেকেন্ড ভূপৃষ্ঠে পড়বে। তো এই বেগে যদি ভূপৃষ্ঠে পড়ে, তাহলে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই বস্তুটি ভূপৃষ্ঠে আসতে কত সময় লাগে সেটা আমরা দেখব। দেখি, প্লে করি, দেখি যে কি হয়। এই যে আমরা একটা বেগ দিয়ে দিয়েছি, সেই বেগে ভূপৃষ্ঠে পড়বে। এই যে বেগে ভূপৃষ্ঠে পড়ছে, কত সময় লাগছে সেটা দেখা গেছে, এবং এই বস্তুটিকে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই বিষয়গুলি আমরা এখানে দেখেছি। এখন আমরা যেটা আসবো সেটা হলো এই অংশের মূল বেসিক কথাটা কি, মূল অংশ কোথায় থেকে আসলো। এই টোটাল অংশটি ভিজুয়ালাইজেশন বা সিমুলেশন করা হয়েছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সমীকরণ থেকে। আর এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সমীকরণ কে প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন? বিজ্ঞানী গ্যালিলিও। তো বিজ্ঞানী গ্যালিলিও, তোমরা জানো, গিনি পালকের একটি পরীক্ষা আছে, যে পরীক্ষার মাধ্যমে আমরা উপর থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেই, তাহলে উনি 3টি সূত্রের ব্যাখ্যা করেছিলেন। এই 3টি সূত্রের ব্যাখ্যা সহকারে আমরা একটু বেসিক অংশ আলোচনা করে নিয়ে আবার আমরা এই অবস্থানে আসব, এবং এই অবস্থানে এসে আমরা যে বেসিক কথাগুলো বলি এবং গাণিতিক সম্পর্কটা প্রতিপাদন করি, এই সম্পর্ক সাপেক্ষে আমরা কীভাবে এই অংশগুলি দেখব তার ডিটেলস অংশ আমরা যাচ্ছি। তো আমরা দেখি, এই যে আমাদের এসএসসি পদার্থবিজ্ঞান যে বই, সেই বইয়ের 2 নম্বর অধ্যায়ের একটা টপিকস, সেটা হলো 2.8 পড়ন্ত বস্তুর সূত্র, ল অফ ফলিং বডিজ। তো এই বস্তুটার আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে বিজ্ঞানী গ্যালিলিও কি করছিলেন, আমরা একটু যদি ব্যাখ্যা দিতে চাই, ব্যাখ্যাটা কীরকম দেখো। আমরা যদি ব্যাখ্যা দিতে চাই, ব্যাখ্যাটা হচ্ছে এরকম। উনি ব্যাখ্যা দিয়েছিলেন এরকম যে পড়ন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞানী গ্যালিলিও, পড়ন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞানী গ্যালিলিও
বিজ্ঞানী গ্যালিলিও একটা ব্যাখ্যা দিয়েছিলেন। কি ব্যাখ্যা সেটা যদি আমরা দেখি, তাহলে পড়ন্ত বস্তু সম্পর্কিত যে ব্যাখ্যা দিয়েছিলেন, পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন। যে তিনটি সূত্র কি, যে এইগুলোকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সমীকরণ বলা হয়ে থাকে। এই সূত্রগুলো একমাত্র শর্ত কি কি দেখো, যে একমাত্র স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে, স্থির অবস্থান থেকে একটা বস্তু নির্দিষ্ট অবস্থান থেকে উপর থেকে পড়বে। আর কি, বিনা বাধায় পড়ন্ত বস্তু, তার মানে কোনো বাধা থাকা যাবে না, কোনো বিনা বাধায় বস্তুটি উপর থেকে নিচের থেকে পড়তে হবে। আর কি, স্থির অবস্থান থেকে পড়তে হবে। তাহলে একটা বস্তু স্থির অবস্থান থেকে উপর থেকে পড়বে আর বিনা বাধায় পড়তে হবে, এই দুটো শর্ত। কোনো বাতাস থাকা যাবে না, অভিকর্ষ ত্বরণের প্রভাবে মুক্তভাবে নিচে পড়বে। এইটার উপর ভিত্তি করে তিনি তিনটা সূত্র দিয়েছিলেন। এই তিনটি সূত্র কি কি, তাহলে আমাদের এই যে দুটা শর্ত বলছি, কি দুটা শর্ত, যে স্থির অবস্থান থেকে আর বিনা বাধায় পড়ন্ত বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু কি, যে স্থির অবস্থান থেকে একই উচ্চতায় বিনা বাধায় পড়ন্ত বস্তু সকল সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে বস্তুর আকার, আকৃতি, আয়তন, ভর ইত্যাদি কোনো অংশের উপর নির্ভর করবে না। তাহলে কি, সমান সময়ে, তার মানে এইটাই কিন্তু মূলত কথা, যে ওই যে গিনি আর পালকের যে পরীক্ষা, একটা আমরা লম্বা নল নিয়েছিলাম, আমি তো নিয়েছিল হলো গ্যালিলিও। কি করছিলেন, লম্বা একটা নল নিয়েছেন, এই নলের গিনি এবং পালক, তার মানে একটা সোনার মুদ্রা এবং পালক। সোনার মুদ্রা দেখে আবার ভয় পায় না যে এত মানে দামি জিনিস পরীক্ষার জন্য কাজে লাগিয়েছেন। আসলে এখন দামি হতে পারে, কিন্তু ওনার যখন পরীক্ষামূলক করার সময় তখন তো মোটামুটি কি বলা যায় যে এত আর তো দামি ছিল না, উনি নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে গিনি পালকের পরীক্ষায় একটা বড় কাঁচের নলে গিনি আর পালক নিয়েছিলেন, নিয়ে তার মধ্যে বাতাস ছিল। উনি একটা কর্কের মাধ্যমে পাম্প করে সেখান থেকে বাতাস বের করে নিয়ে আসছিলেন, এবং আনার পর যখন আমরা টেস্ট টিউবের এক প্রান্ত থেকে ছেড়ে দিই, তাহলে দেখা যায় ওই গিনি এবং পালক একসাথে পড়তেছে। তার মানে হিসাব মতো কি, যে মুদ্রাটা একটু ভারী ছিল, তাহলে আগে পড়ার কথা ছিল, পালকটা কি ছিল, হালকা, এটা পরে পড়ার কথা ছিল, কিন্তু আসলে সেটা নয়। কি তাহলে, যে এই দুটা সমান সময় পড়ছে। কিন্তু আমরা যখনই এই পরীক্ষাটা বাতাসের মধ্যে সংযুক্ত করতে যাব, তা বাতাসের মধ্যে সংযুক্ত করে দেখা যাবে যে বাতাসের বাধা, পালক হালকা, বাতাস বাধা সৃষ্টি করবে, আর মুদ্রা ভারী, তাড়াতাড়ি পড়ে যাবে। তাহলে এই পরীক্ষাটি তখন সম্পূর্ণ হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের শর্তই হচ্ছে যে বিনা বাধায় এবং স্থির অবস্থান থেকে, তার মানে এরকম ক্ষেত্রে একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে অবশ্যই স্থির অবস্থান থেকে মাটিতে পড়তে হবে। তাহলে দুইটা শর্ত বলছি, বিনা বাধায় পড়ন্ত বস্তু। তো এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা যদি আমরা বলি, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা যদি বলা হয় তাহলে এরকম, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে, তার মানে একটা নির্দিষ্ট সময় নেওয়া হচ্ছে, এই সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে কথার অর্থ হচ্ছে যে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। আমরা এই সূত্রটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আসবো, সূত্রটা আমি আগে বলে নিচ্ছি, তারপরে আমরা আসবে। যে দেখো, যে সময় বাড়লে বেগের মান বাড়বে এবং সময় কম হলে বেগের মানও কম হবে। তাহলে সময় বাড়লে বেগের মান বেশি হবে, সময় কমলে বেগের মান কম হবে। এই বিষয়টা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। আর কি, 3 নম্বর সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত নির্দিষ্ট সময়ে, এখানেও সময় বলা হয়েছে, যে দূরত্ব অতিক্রম করবে, মানে উপর থেকে নিচে পড়বে, এই অতিক্রম করবে তা বর্গের সমানুপাতিক। ম্যাথমেটিক্যাল কথা হচ্ছে যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তার মানে
অতিক্রান্ত দূরত্বটা সময়ের বর্গের সাথে সম্পর্কযুক্ত হবে। সময় যত বাড়বে বেগের দূরত্বের মান তার বর্গ অনুসারে বাড়বে। তার মানে আমরা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আমরা আসতেছি। তাহলে এই হচ্ছে আমাদের বিজ্ঞানী গ্যালিলিওর 3টি পড়ন্ত বস্তু সূত্র। এই 3টা সূত্র আমরা এখন পর্যায়ক্রমে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কি হবে দেখো। এইবার প্রথম কথায় আসি, পড়ন্ত বস্তুর গতির প্রথম সমীকরণটা কি আমরা যদি দেখি, আমরা চিরাচরিত একটা চিত্র জানি। এরকম দেখো, এরকম আমাদের একটা চিত্র কাজ করে, এরকম সব সময়ের জন্য আমরা এরকম একটা চিত্র কাজ করে আসি। চিত্রটা কি? চিত্রটা যদি আমরা দেখি, এটা হলো যে এ অবস্থান, এইখানে হলো বি অবস্থান। এ অবস্থানে একটা বস্তু আছে যার আদিবেগ ইউ। এই বস্তুটি এ ত্বরণে চলবে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে তার শেষ বেগের মান ভি। তাহলে দেখো, এ অবস্থানে ইউ আদিবেগ, এ ত্বরণে চলবে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগের মান ভি হবে। এখন এই ঘটনাটা সরল রেখা বরাবর ঘটে। কোথায় ঘটে? সরল রেখা বরাবর ঘটে। তো এই সরল রেখা বরাবর ঘটনাটাকে আমরা এখন পড়ন্ত বস্তুর ব্যাখ্যা হিসাবে নিয়ে আসব। পড়ন্ত বস্তু তার মানে এই বস্তুটা এখন নিচের দিকে পড়তেছে, এই মর্মে আমরা হিসাব নিয়ে আসব। তো এই বস্তুটা যদি এখন উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে কি হবে সেটা যদি আমরা দেখি এখন, তাহলে এই সরল রেখা বস্তু থেকে আমরা পড়ন্ত বস্তু সূত্রে নিয়ে চলে আসব। তো সরল রেখা থেকে পড়ন্ত বস্তু যদি চলে আসি তাহলে এবার দেখো, এখানে এ অবস্থান, তো এইখানের এ অবস্থান, তাহলে ইউ হচ্ছে আদিবেগ। তো বস্তুটি এ থেকে বিতে যাওয়ার জন্য কত সময়? তাহলে এ থেকে বিতে আসার জন্য এই যে বিতে আসবে, যে সময় লাগবে সেই সময়ের পরিমাণটা টি, এবং এই বস্তুটি বি বিন্দুতে যখন আসবে বেগের মান হলো ভি, এইখানেও যখন আসবে তখন বেগের মান হলো ভি। আর কি চেঞ্জ কোথায়? তাহলে চেঞ্জটা হলো, এখানে যেমন এ হচ্ছে সরল রেখা বরাবর চলে, তো এই সরল রেখা বরাবর চলার বস্তুর ক্ষেত্রে এবার এর পরিবর্তে জি ব্যবহার হবে। তাহলে আমরা এখান থেকে এর পরিবর্তে ব্যবহার করব জি, অভিকর্ষজ ত্বরণ। আরেকটি চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? যেখানে আমরা এস দেখব, এস এবার হয়ে যাবে এইচ, হাইট। এস আমরা ডিসপ্লেসমেন্ট সরণ হিসাবে ব্যবহার করি, এই সরণটা এখন হাইট হিসাবে ব্যবহার হবে। কি হিসেবে ব্যবহার হবে? হাইট, উচ্চতা, কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হবে। তাহলে দেখো, এই সরল রেখা বরাবর যে অংশগুলি, সেই অংশগুলি কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে এখন যদি আমি এখানের ব্যাখ্যাগুলো একটু মনোযোগ সহকারে পড়ার জন্য তোমাদের বলি, তাহলে দেখো কি অবস্থায় আছে সেটা যদি বলি। বলা হয়েছে, যদি কোনো বস্তু এ অবস্থান থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করে তাহলে বস্তুটির ত্বরণ এ এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে নিচে পড়বে। তাহলে সরল রেখা বরাবর যে বস্তুটি এ ত্বরণে গতিশীল ছিল, এই বস্তুটি এখন উপর থেকে নিচে নামার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি ব্যবহার হয়েছে। তাহলে এ যেখানে ছিল সেইখানে জি ব্যবহার হয়েছে। আমাদের কথাটা লাইনটা কি ছিল? এটা আর কি, আর যেটা ছিল সেটা হচ্ছে নামতে থাকে, এবং গতির সমীকরণের অতিক্রান্ত দূরত্ব যেটা এস হিসাবে ছিল, এখানে যেটা এস হিসাবে ছিল সেই এসটা এখানে হাইট মানে উচ্চতা হিসাবে চিন্তা ভাবনা করা হয়েছে। তাহলে দেখো, এখানেও আমরা কথাটা এটা বলতেছি, এর পরিবর্তে উচ্চতা যেটা সেটা এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয়েছে, এবং সাবেক অবস্থা টি সময় পর বেগের মান ভি হয়েছে, এখানেও টি সময় পর বেগের মান ভি হয়েছে। তাহলে আমাদের ইউ আছে, আর কি টি এর জায়গাতে আছে, আর কি ভি এর জায়গাতে। তার মানে এইগুলার কোনো চেঞ্জ নাই। তাহলে সরল রেখার মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের চেঞ্জ হলো দুই জায়গায়। কি চেঞ্জ? একটা হলো যে এর পরিবর্তে জি ব্যবহার করা হয়েছে এবং এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয়েছে। এই দুটি হচ্ছে আমাদের চেঞ্জ, এই দুটি চেঞ্জ। তাহলে এই দুটি চেঞ্জ যদি হয় তাহলে আমাদের গতির সমীকরণ কি ছিল বলো দেখি। আমাদের গতির সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে যে ভি সমান
ইউ প্লাস এটি, এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ, যেটা সরল রেখা বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তো এইটাকেই আমরা যদি স্যার পরন্ত বস্তুর ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা কি বলবো, এটা যখন পরন্ত বস্তু চিন্তা করব, পরন্ত বস্তু, এটা যদি আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, এটা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করব, তাহলে কি হবে, ভি সমান ইউ প্লাস এর পরিবর্তে হয়ে যাবে জি, তার সাথে টি। তাহলে ভি সমান হলো ইউ প্লাস জিটি, ভি সমান হলো ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। ঠিক আছে, এখন আগেই বলেছিলাম যে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে স্যার ইউ ইকুয়াল টু অবশ্যই শূন্য হবে, কারণ বস্তুটি স্থির অবস্থান থেকে নিচে পড়বে, বস্তুটি স্থির অবস্থান থেকে নিচে পড়বে। তাহলে বস্তুটি যখন স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়তে থাকবে, স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়তে থাকলে আদিবেগ ইউ ইকুয়াল টু অবশ্যই শূন্য হবে। তাহলে আমরা যদি এখন স্থির অবস্থানের কথা বিবেচনা করি, তাহলে কি হবে, স্থির অবস্থানের কথা বিবেচনা করলে ভি সমান, স্থির অবস্থানের বিবেচনা করার কোনো প্রয়োজন নাই, এটা স্থির অবস্থা থেকে অলরেডি পড়তেছে। তাহলে ইউ এর মান 0 প্লাস অভিকর্ষ ত্বরণ জি, তার সাথে টি, তার মানে হলো ভি সমান হলো জিটি। তাহলে আমরা পেয়ে গেলাম ভি সমান জিটি। তাহলে এই যে ভি সমান যদি জিটি হয়, তাহলে এখন দেখো জি অভিকর্ষ ত্বরণ, এই অংশটির পরিমাণ ফিক্সড, যেহেতু অভিকর্ষ ত্বরণের পরিমাণ ফিক্সড, তাহলে এই অংশটাকে আমরা ধ্রুবক হিসাবে ব্যাখ্যা করতে পারি। তো এই অংশটাকে যখন আমরা ধ্রুবক হিসাবে ব্যাখ্যা করব, তাহলে ভি সমান এই জিটাকে আমরা বলবো ধ্রুবক, এটাকে যখন আমরা ধ্রুবক বলবো তার সাথে এখানে টি থাকবে, তাহলে আমরা এখানে বলবো ভি, আমরা সমান এবং একটা ধ্রুবককে উঠায় দিলে সমানুপাতিক চিহ্ন পাই। এই যে দেখো ভি সমানুপাতিক টি, তার মানে আমরা যে কথাটি বলতেছিলাম যে বেগ সময়ের সমানুপাতিক, বেগ সময় সমানুপাতিক কোথায় ছিল, পরন্ত বস্তুর দ্বিতীয় যে সূত্রটা ছিল সেটা দেখো, দ্বিতীয় সূত্রটা ছিল এরকম যে স্থির অবস্থান থেকে, এই যে বলছি আদিবেগ ইউ ইকুয়াল টু 0, বিনা বাধায়, মানে কোনো বাধা থাকবে না, পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় টি এর জন্য প্রাপ্ত বেগ মানে ভি ওই সময়ের সমানুপাতিক। এই যে দেখো এখানেও ভি সমানুপাতিক টি ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা এইখানে যে অংশটা ব্যাখ্যা করলাম সেটা কোনটা, ভি সমানুপাতিক টি। এতক্ষণ পর যে অংশটা নিয়ে আসছি সেটা হলো পরন্ত বস্তুর অবশ্যই দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা করা হয়েছে প্রথম সূত্রের মাধ্যমে, অর্থাৎ গতির যে আমরা প্রথম সূত্র পাই ওই সমীকরণটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের হিসাব। এইবার পরবর্তী আমরা আসি যে পরন্ত বস্তুর গতির সমীকরণ আমরা এখন দেখব। সেম কথাগুলি লেখা আছে। আমরা যদি এখন এটা দ্বিতীয় সূত্রের অবস্থায় নিয়ে আসি, দ্বিতীয় সূত্র যদি নিয়ে আসতে চাই তাহলে দ্বিতীয় সূত্রের কি হবে সেটা যদি দেখি, দেখো দ্বিতীয় সূত্রে আমরা আসব। দ্বিতীয় সূত্র হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলো। তো আমাদের পয়েন্টগুলো কি ছিল, এ অবস্থান, এখানে হচ্ছে বি অবস্থান, এ বি, এ বিন্দুতে আদিবেগ ছিল ইউ, তারপরে এ থেকে বি বিন্দুতে যখন আসবে সময় হলো টি, আর এইখানে হাইট হলো এইচ, এবং যে বেগে পড়বে সেই বেগের মানটা হলো ভি। আমরা সরল রেখা বরাবর যখন এটাকে দেখব, সরল রেখা বরাবর কি ছিল, সরল রেখা বরাবর যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা বস্তুকে সরল রেখা বরাবর যখন হিসাব করি তখন সরল রেখা বরাবর আমাদের কি থাকে সেই অংশটা যদি দেখি, সরল রেখা বরাবর দেখো, সরল রেখা বরাবর আমাদের যে অংশটি থাকে সেটা হলো এখানে এ, তারপরে এখানে হলো বি, তারপরে আদিবেগ ইউ, টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করলে শেষ বেগ ভি। তাহলে টি, ইউ, এস এবং ভি, এই চারটার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি, গতির 2 নম্বর সমীকরণ যেটা, গতির 2 নম্বর সমীকরণ যেটা বা দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা হলো এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
এই অপশানটাতে যদি আমরা এই সমীকরণগুলোকে কাজে লাগাইতে চাই, তো এই সমীকরণগুলোতে যদি কাজে লাগাইতে চাই তাহলে আমরা কি পাবো সেটা যদি দেখি, তাহলে এখন এই অংশটা যদি আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিখি, তাহলে এখন এই সূত্রটাকে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখব। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এস এর পরিবর্তে কি হবে দেখো, এস এর পরিবর্তে হবে এইচ, ইউ থাকবে, ভি থাকবে 2/T। তাহলে এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × T। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সচরাচর আমরা এই সূত্রটা ব্যবহার করি না। কেন করি না তার ব্যাখ্যাটা আমি একটু পরে দিব, কিন্তু যদিও এই সূত্রটার ব্যাখ্যা দেব তার আগে একটু বলে নিই যে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রধান শর্ত হিসাবে কি ব্যবহার করি। প্রধান শর্ত হিসাবে যে অংশটা ব্যবহার করি সেটা হলো বস্তুটি অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে নিচে পড়তে হবে। তো জি এর প্রভাবে নিচে পড়তে হবে, কিন্তু এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি নাই, অভিকর্ষ ত্বরণ জি নাই। তো জি না থাকলেও, প্রত্যক্ষভাবে জি না থাকলেও কিন্তু পরোক্ষভাবে জি আছে। কিভাবে আছে? এই যে ভি আছে না, ভি এর পরিবর্তে ইউ প্লাস জিটি আছে। তাহলে এখানে প্রত্যক্ষভাবে জি না থাকলেও পরোক্ষভাবে ভি এর মধ্যে জি আছে, কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার করব না। কেন করব না তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। তাহলে আপাতত আমরা যদি মনে করি বিশেষ প্রয়োজনে আমরা সূত্র এখানে কাজে লাগাবো, তো সেই ক্ষেত্রে মানের সাপেক্ষে অর্থাৎ নির্দিষ্ট মানের সাপেক্ষে ব্যবহার করা যাবে। কখন যাবে না সেটা আমি পরে দেখতেছি। তো এবার আসো আমরা গতির 3 নম্বর সমীকরণটা দেখি। গতির 3 নম্বর সমীকরণ কোনটা? গতির 3 নম্বর সমীকরণ আমরা যদি এখানে দেখি, গতির 3 নম্বর সমীকরণটা হচ্ছে এরকম। গতির 3 নম্বর সমীকরণ আমরা দেখব। দেখো গতির 3 নম্বর সমীকরণ এখান থেকে যাত্রা শুরু করব। তো এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে আমাদের অবস্থা কি থাকবে? এখানে থাকবে হলো এ, তারপরে এখানে থাকবে বি। এ থেকে বি বিন্দু পর্যন্ত যাবে, যেখানে আদিবেগ ইউ ছিল। এবার টি সময় পর এ ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছবে এবং শেষ বেগের মান ভি। তাহলে এ অবস্থানে আদিবেগ ইউ, টি সময়ে এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি হবে। তাহলে এখন এটাকে যদি আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করি তাহলে দেখো প্রত্যেকটা টপিক্সের সাপেক্ষে আমি গতির সাথে পড়ন্ত বস্তু কোন জায়গায় মিল সেই জায়গায় আমি হিসাব করতেছি। তাহলে আমরা যদি এখন এইখান থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করতে চাই, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে কি হবে দেখো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা এই অংশটাকে দেখি তাহলে অবশ্যই বস্তুটি উপর থেকে নিচে পড়তেছে। তাহলে আমরা কোন অংশটা হিসাব করব? দেখো আমরা হিসাব করব হচ্ছে এ অবস্থান, নিচে হলো বি অবস্থান। তাহলে এইখানে আদি বেগ হচ্ছে ইউ, আর এই বস্তুটি ইউ এখানে হয়ে যাবে ভি। তাহলে ইউ ভি পেয়ে গেলাম। আর কি বস্তুটি এ থেকে বি বিন্দুতে, যেমন এ থেকে বি বিন্দুতে যেতে টি সময় লেগেছিল, কত সময়? টি সময় লেগেছিল। এ থেকে বি বিন্দুতে আসতেও কিন্তু টি সময় লাগবে, তাহলে সময়ের পরিমাণটা সেম। এবং এ থেকে বি বিন্দু পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব ছিল এস। তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব যদি এস থাকে তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত এস হয়ে গেছে এইচ, আগেই বলেছি। এখন আগে ছিল এ, এইবার ব্যবহার করা হবে জি। তাহলে দেখো আমি এই মানগুলিকে ডাইভার্ট করে পড়ন্ত বস্তু নিয়ে চলে আসছে। তাহলে এই পড়ন্ত বস্তুর অবস্থায় আমরা গতির 2 নম্বর সমীকরণটা কি প্রমাণ করেছিলাম? 2 নম্বর সমীকরণটা আমরা যেটা দেখেছিলাম সেটা হলো এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা দিয়েছিলাম। এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। জাস্ট ওই সমীকরণটা প্রমাণ করেছি। কেন? কারণ এই পড়ন্ত বস্তুর তৃতীয় সমীকরণ প্রমাণ করতে গেলে আমাদের এই মানটি লাগবে। এই কারণে আমাদের এখানে গতির প্রথম সমীকরণের যে মানটি ছিল সেটি হচ্ছে যে ভি সমান ইউ প্লাস জিটি। কী ছিল স্যার? ছিল হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি, এটা ছিল ভি সমান ইউ প্লাস জিটি, এই মানটি আমার ছিল।
এই যে দেখো এই ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই সমীকরণ কিন্তু আমাদের এইখানেও আছে। এই যে ভি এর মানটা, এই ভি এর মানটা কিন্তু এখানেও আছে। জাস্ট এই ভি এর মানটা আমি এখানে বসাই দেব। তো এই ভি এর মানটা যদি আমি এখানে বসায় দিই তাহলে এখন কি দাঁড়াবে সেটা যদি দেখি, তাহলে এই সমান আমি মান বসাবো। দেখো মান বসাবো হলো ইউ প্লাস ভি এর পরিবর্তে কি লিখবো, ভি এর পরিবর্তে লিখবো ইউ প্লাস জিটি, আর কি আর হলো 2 ইন্টু হলো টি। তাহলে আমরা এখানে এই সমান যদি লিখি তাহলে ইউ প্লাস ইউ, তাহলে কত হবে 2u প্লাস জিটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা সবারই মন চাই, কোন জায়গায় মন চায় যে একটা দুর্ঘটনা ঘটায় ফেলি। কি ঘটনা? সেটা হলো স্যার এই 2 আর এই 2 কেটে দেই। সর্বনাশ, কখনোই করা যাবে না। এই কয়টা, এই 2 আর এই 2 কেটে দিছো মানে গলা কাটা শেষ, গলা কাটা শেষ। এই গলা কখনোই কাটা যাবে না, এই গলা কখনোই কাটা যাবে না, এটা কখনোই কাটা যাবে না, কারণ মাঝখানে এখানে প্লাস অবস্থা আছে, কখনোই করা যাবে না এটা একদম নেভার। তো এইবার আমরা তাহলে কি করব, এই সমান আমরা ওই 2কে বাদ দিতে গেলে কি করব, 2u এর নিচে একবার 2 আসবে প্লাস এখানে জিটি ভাগ 2 তার সাথে একটা টি। এইবার আমরা মজা করে কেটে দিতে পারবো। কোনটা কেটে দেবো স্যার? এই যে এখান থেকে 2 আর এইখান থেকে 2। এইবার যদি আমরা কেটে দিই তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে এখন কি করতে হবে, এইবার আমরা গুণ করে দেব, ওই পাশে না যে নিচেই লিখি। তাহলে এখন এই টি দিয়ে যদি এখানে গুণ করে দেই তাহলে আমাদের গুণ ফলটা যেটা আসবে সেটা হচ্ছে কি, এই সমান এই ইউ এর সাথে টি গুণ করব, তাহলে কি হবে ইউটি প্লাস 1/2, তাহলে এখানে জি আর টি এর সাথে টি গুণ করলে টি স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা চলে আসলো এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা যদি এখানে একটু লিখি, সমীকরণটা কি, এইচ সমান পেয়ে গেছি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই যে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লিখলাম, তাহলে আমাদের এইটা হচ্ছে স্যার গতির 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা আর কি পেতে পারি স্যার, আর কি পেতে পারি সেটা যদি দেখি তাহলে দেখো যে আমরা উপর থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেই তাহলে সেই বস্তুটার আদিবেগ স্যার ইউ ইকুয়াল টু 0 হয়, আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয়। তাহলে এই আদিবেগ ইউ ইকুয়াল টু 0 আমরা এখানে বসাবো। তাহলে ইউ ইকুয়াল টু 0 যদি এখানে বসায় দেই তাহলে কত হবে, 0 ইন্টু টি প্লাস কি হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো এইচ সমান 1/2 জি টি স্কোয়ার। এই যে এইচ সমান হাফ জি টি স্কোয়ার, এই যে হাফ জি, এই অংশটুকু তো স্যার ধ্রুবক, এই অংশটুকু হলো ধ্রুবক রাশি, হাফ জি হলো ধ্রুবক রাশি। কারণ আমরা জানি জি একটা ধ্রুবক রাশি, আর এই ধ্রুবক রাশিকে একটা 2 মানে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটাও একটা ধ্রুবক রাশি হয়। তাহলে এই অংশটা যদি ধ্রুবক রাশি হয় তাহলে আমরা এখন কি বলবো, দেখো এখান থেকে যেটা বলবো সেটা হলো এইচ সমান ধ্রুবক ইন্টু টি স্কোয়ার। আর কি সমান আর ধ্রুবক উঠে গেলে সমানুপাতিক হয়, তাহলে এইচ সমানুপাতিক হলো টি স্কোয়ার। এই যে চলে আসলো আমাদের পরন্ত বস্তুর, কোনটা পরন্ত বস্তুর তৃতীয় সূত্র চলে আসছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। পরন্ত বস্তুর সূত্র হলো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার আমরা যে পেলাম, তাহলে এটা কোন অংশটা থেকে যদি ব্যাখ্যা করি তাহলে দেখো এই যে গতির সমীকরণ যদি আমরা আসি তাহলে দেখো এই যে দেখো এই সমানুপাতিক টি স্কোয়ার, তার মানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এইবার আমরা যে অংশ দুটি পেলাম, তাহলে একটা অংশ আমরা পেয়েছি যে ভি সমান ইউ প্লাস জিটি, মানে ভি সমান জিটি, ভি সমান কি জিটি। আর কি পেয়েছি, আর যেটা পাইলাম সেটা হচ্ছে যে এইচ সমান হাফ জিটি স্কোয়ার। তাহলে ভি টি আর এইচ মোটামুটি কিন্তু চলে আসছে, আমরা
একটু একটা ম্যাথ করে নিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। আমরা একটু ওই যে মানে কই যেন দেখছিলাম যে ওই পড়ন্ত বস্তুটা স্যার কি যেন করাইছিলেন, স্যার চলেন না ওখানে একটু যাই একটু দেখে আসি আর একটু কী যেন ঘটেছিল। তা আমরা একটু ম্যাথ করে নিই, ওটার সাথে আমরা যাব, এই ম্যাথের সাথে আমরা মিলাবো ওখানে, যে এই ম্যাথের সাপেক্ষে আমরা মিলাবো তাহলে কি হবে সেই অংশটা আমরা দেখব। তাহলে দেখো এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 150 মিটার উঁচু হতে একটি বস্তু ভূমিতে পতিত হয়। তাহলে 150 মিটার উঁচু, আমরা একটা গাণিতিক অংশে চলে গেলাম, সেই গাণিতিক অংশ থেকে আমরা পরবর্তীতে আসতেছি। একটা বস্তু 150 মিটার, এই যে দেখো 150 মিটার উচ্চতা আছে। আমরা একটু ম্যাথ করে নিয়ে তারপর আমরা আরেকটু বেসিক করাই নিয়ে আবার ওখানে যাব, আসতেছি একটু ওয়েট আসতেছি, আমি ওইখানে আসবো, একটু ধৈর্য ধরো। তাহলে আমাদের এই অবস্থানে একটা বস্তু ছিল, যে বস্তুটার আদিবেগ ইউ ইকুয়াল টু 0। আমি বলেছিলাম কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তাহলে ওই বস্তুটার আদিবেগ ইউ ইকুয়াল টু 0 হয়। তাহলে ফার্স্ট কথা, আর কি 150 মিটার উপর থেকে নিচে পড়তেছে, তার মানে আমাদের উচ্চতার পরিমাণ দেওয়া আছে। তাহলে উচ্চতার পরিমাণ h, একদম এই h দেওয়া আছে। আমরা এখান থেকে দেখলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশ দেখতেছি h ইকুয়াল টু 150 মিটার। ম্যাথটা একটু খেয়াল করো, কি কি দেওয়া আছে সেটা আমরা দেখলাম। তো আদিবেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, উচ্চতা h ইকুয়াল টু দেওয়া আছে 150 মিটার, উচ্চতা h ইকুয়াল টু 150 মিটার। আর অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যে পড়ে সেটা আমরা আগের থেকে জানি। তাহলে উচ্চতা h ইকুয়াল টু 150 মিটার, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটি আমাদের একটি মান দেওয়া আছে, আরেকটি মান মুখস্থ। আর এই যে ইউ ইকুয়াল টু যে 0 হবে সেটা আমাদের দাদা সাহেব গ্যালিলিও বলে গেছেন, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। তাহলে ইউ 0, এইচ এর মান 150, জি এর মান 9.8। এখন প্রশ্ন থাকে, স্যার ইউ, এইচ এবং জি তো পেয়ে গেলেন, প্রশ্ন হচ্ছে কত সময় পরে, তাহলে টি ইকুয়াল টু কত সময় পরে ভূপৃষ্ঠে পড়বে, আর এই বস্তুটি যদি যখন ভূপৃষ্ঠে স্যার আঘাত করবে, এই ভূপৃষ্ঠে আঘাত করার মুহূর্তে ভি এর মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের কি আদিবেগ ইউ ইকুয়াল টু 0। তাহলে আমরা যখন অঙ্ক করতে থাকব তখন কি শুরু করব, আদিবেগ ইউ ইকুয়াল টু 0, উচ্চতা h ইকুয়াল টু 150 মিটার, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় t ইকুয়াল টু হোয়াট, এবং বেগের মান v ইকুয়াল টু হোয়াট, এই মানটি আমরা বের করব। তাহলে দেখো আমরা যদি এখন h থেকে মানটি বের করতে চাই, তাহলে এখন আমরা এখান থেকে যদি দেখি h থেকে আমরা কিভাবে মানটি বের করব সেটা যদি দেখি, তাহলে আমাদের সূত্র কি হবে, দেখো সূত্রটা হবে স্যার, সূত্রটা হবে h সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, h সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, h সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এখানে ক্যালকুলেশন করব h সমান, সবসময়ের জন্য আমাদের যেটা কাজ থাকবে, যেটা শূন্য হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা শূন্য বসাই দেব। যেহেতু ইউ এর মান শূন্য বসানোর সম্ভাবনা আছে, সেইটা আমরা শূন্য বসাই দিয়ে ছোট করে দেব ক্যালকুলেশন। তারপরে কি হবে, হাফ জি টি স্কোয়ার করে দিলাম। তাহলে আমাদের এখানে থাকলো h সমান কি হবে, হাফ জি টি স্কোয়ার। আর কি হবে দেখো, এই টুটা যদি এখানে গুণ করে দেই তাহলে জি টি স্কোয়ার সমান সমান 2h হবে, আর এখানে টি স্কোয়ার সমান হবে 2h ভাগ জি, আর এখানে টি সমান হবে √ওভার 2h ডিভাইডেড বাই জি। তাহলে এইবার যদি আমরা এখানে মান বসাই তাহলে কি হবে দেখো, টি সমান √ওভার 2h ভাগ জি।
তাহলে আমরা যদি এখানে একটু মান বসাই তাহলে কত বসাবো 2 ইন্টু এইচ এর মান কত বসাবো 2 ইন্টু এইচ স্যার কত উচ্চতা থেকে পড়তেছিল 150 মিটার 150 আর জি এর মান হলো 9.8 তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে 2 ইন্টু 150 ভাগ 9.8 যা হবে এর রুট করতে হবে রুট অ্যান্সার ইকুয়াল টু 5.5328 5.5328 এত সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে এত সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে দেখো দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা অ্যান্সারটি ঠিক আছে কিনা 5.23 5.5328 5.5328 তাই তো আচ্ছা এত সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়লো এখন এখানে একটা মজার কাহিনী আমি দেখাইতেছি এককের ব্যাখ্যাটা একটু দিচ্ছি এককের ব্যাখ্যা একটু তোমরা খেয়াল রাখো এককের ব্যাখ্যাটা কি হবে এককের ব্যাখ্যাটা কি হবে সেটা যদি দেখি তাহলে এককের ব্যাখ্যাটা যদি আমরা এখানে একটু দিতে চাই একটু মনোযোগ সহকারে এককের ব্যাখ্যাটা খেয়াল করো সময়ের মানটা তো সেকেন্ড আসবে এটা নিশ্চিত তাই তো তো এককের ব্যাখ্যাটা যদি আমরা একটু দেই একটু মনোযোগ সহকারে খেয়াল করো এককের ব্যাখ্যা দিচ্ছি এককটা কিভাবে আসলো এককটা কিভাবে আসলো একটু খেয়াল করি দেখো তাহলে এইচ মানে তো মিটার উচ্চতা তো তাহলে উপরে লিখবো মিটার আর নিচে হলো জি জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার এবার দেখো এই মিটার এবং এই মিটার কেটে যাবে তাহলে থাকে কি থাকে হলো রুট ওভার এস এর পাওয়ার নিচে -2 আছে এই -2 উপরে গেলে হয় এস স্কয়ার এই এস স্কয়ার আর রুট যখন হবে তাহলে স্কয়ার আর রুট কেটে গেলে শুধুমাত্র এস আসে তাহলে এইটা হচ্ছে আমাদের একক সম্পর্কিত ব্যাখ্যা মানে এককটা কিভাবে আসলো সেই ব্যাখ্যাটা আমরা এখানে দিলাম এককের ব্যাখ্যাটা কিভাবে আসলো সেটা আমরা এখানে দিলাম এককের ব্যাখ্যাটা কিভাবে আসলো আমরা এখানে দিয়েছি দেখো একক কিভাবে আসছে আমি এককের ব্যাখ্যাটা আরেকটু দিয়ে নিচ্ছি এই যেখান থেকে আসছি রুট উপরে হলো উচ্চতা ছিল উচ্চতা মিটার নিচেও মিটার কেটে গেলে নিচে এস এর পাওয়ার -2 থাকে এই এস এর পাওয়ার -2 উপরে গেলে এস এর উপর স্কয়ার তার মানে রুট আর স্কয়ার কেটে গেলে এস হয় তার মানে টি এর মান 5.5328 সেকেন্ড পর নিচে পড়বে আমাদের ক্যালকুলেশন কিন্তু এখানে তাই বলে এইবার পরের কথা যদি আমরা দেখি যে বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠে পড়বে তাহলে দেখো ভি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে ভি এর মান যদি আমরা এখন পেয়ে যাই তাহলে এখান থেকে কি হবে দেখো আমরা আরেকটা সূত্র জানি ভি সমান ইউ প্লাস জিটি তাহলে দেখো ভি সমান ইউ প্লাস জিটি যদি লিখি তাহলে ভি সমান ইউ প্লাস জিটি যদি লিখি তাহলে ইউ এর জন্য লিখব 0 প্লাস জি এর মান 9.8 ইন্টু স্যার টি এর মান কত লিখব টি এর মান এই যে স্যার এখানে চলে আসছে কত আসছে 5.5328 আসছে হলো 5.5328 তাহলে আমাদের এখানে ভি সমান তাহলে আমরা যদি এখন এখানে 9.8 এর সাথে গুণন 5.5328 গুণ করে দিই তাহলে গুণফল হবে কত 54.2214 এত মিটার পার সেকেন্ড এই যে দেখো বেগের মান এখন এখানে একটা কথা আছে স্যার আমাকে একটু বেগের মানটা স্যার একটু ব্যাখ্যা করেন স্যার বেগের মানটা স্যার এককটা কিভাবে আসলো স্যার বেগের এককটা যদি আমরা দেখি তাহলে দেখো ইউ এর আদিবেগ তো 0 এটা নিয়ে কোনো কথা নাই ইউ এর আদিবেগ 0 হবে এটা নিয়ে কোনো কথা হবে না এককটা ব্যাখ্যা করতেছি এখন আমাদের মূল ব্যাখ্যাটা কিন্তু জি আর টি এর জন্য মূল ব্যাখ্যাটা হচ্ছে জি এবং টি এর জন্য তাহলে মূল ব্যাখ্যাটা যদি জি আর টি এর জন্য হয় তাহলে জি এর একক কি ছিল এই যে দেখো জি এর একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে জি এর একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু স্যার আর কি ছিল সময়ের একক কি ছিল সময়ের একক ছিল স্যার সেকেন্ড তাহলে এস এর পাওয়ার এখানে -2 আর এখানে হলো এস তাহলে এস এর পাওয়ার -2 এস এর পাওয়ার এস কিছু নাই মানে 1 আছে তাহলে এই -2 আর +1 যদি যোগ করি তাহলে অবশ্যই এস এর পাওয়ার -1 হবে তাহলে এই এককটা চলে আসে এখানে এস এর পাওয়ার -1
এই জন্যই আমাদের এখানে বেগের মান এর একক আসছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের একক কি চলে আসলো, বেগের একক চলে আসলো মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা সম্পূর্ণ এককটাই ব্যবহার করব। যেমন ইউ এর আদিবেগ তো মিটার পার সেকেন্ড আমরা জানি, যদি মান থাকতো তাহলে এই মিটার পার সেকেন্ড যোগ করলে তো মিটার পার সেকেন্ডই আসে। তাহলে এইখানে ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সময়ের একক সেকেন্ড। তাহলে দেখো যে 150 মিটার উপর থেকে একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দেব, এই বস্তুটা তখন 5.5328 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে। মনে রাখবা, কিন্তু এখনই আমরা ওই সিমুলাইজেশন চলে যাব। এই সিমুলাইজেশনে গিয়ে আসলেই দেখব যে স্যার আপনি যে ম্যাথটি করেছেন সেই ম্যাথটি আসলে কি স্যার মিলছে, আমরা একটু ওখানে যাই দেখব। একটু মনে রাখবা, সময় হলো 5.5328 আর বেগের মান হয়েছে 54.2214। ঠিক আছে, চলো যাই। কোথায় যাব? আমরা এই যে সিমুলেশনে চলে আসব। সিমুলেশন আমাদের দেওয়া ছিল শুধুমাত্র এইচ এর মান, এই যে গিভেন এইচে চলে আসলাম। যারা তোমরা এই মাস্টার সাহেব অ্যাপসটি কিনবা তারা কিভাবে কাজে লাগাবা, কিভাবে তোমরা এটা দেখবা, এই জায়গাটা আমরা একটু খেয়াল করো। আমার ওই ম্যাথের সাথে তোমাদের এখানে দেব। তোমরা যখন এই কোর্সটি যখন কিনবা তখন দেখবা যে এই ক্যালকুলেশনগুলো এখানে করে দেওয়া থাকবে এবং কিভাবে সমাধানটা করা হবে বা কি আছে সেই অংশটা আমরা দেখব। তাহলে আমাদের হাইট দেওয়া আছে, আমরা এবার একটু ক্যালকুলেটর নিয়ে চলে আসি। এই যে দেখো আমাদের ক্যালকুলেটর চলে আসছে। আমরা এখানে এখন মান লিখব। কত মান লিখব? আমাদের উচ্চতা ছিল স্যার 150, ভুলে গেলে হবে না, 150, 150 মিটার। এই যে এখানে চলে আসছে 150 মিটার। 150 মিটার উপর থেকে নিচে পড়বে। কত বলছি স্যার? 150। আমরা কিন্তু হাইট দিয়েছি 150। এই যে দেখো প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি আছে? প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ভেলোসিটি ভি ইকুয়াল টু কত আর টাইম টি ইকুয়াল টু কত। তাহলে আমরা বস্তুটাকে 150 মিটার উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছি। 150 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেব। 150 মিটার উচ্চতা, আমাদের মান হচ্ছে 150। ভালো করে খেয়াল করবা, 150 মিটার কোথায় ও নিজের মতো করে নিয়ে তারপর সেখান থেকে শুরু করবে। এই 150 মিটার উপর থেকে পড়তেছে, এই যে দেখো 54.22 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে আসছে। 54.22 মিটার পার সেকেন্ড আসছে। আমাদের ক্যালকুলেশনও কিন্তু এটা ছিল 54.22 এবং কত সময় লেগেছে, সময়ের পরিমাণ এই যে দেখো 5.53 সেকেন্ডে চলে আসছে। এই যে দেখো আমরা এখানে যদি দেখি এই মানটা হলো 5.53। ক্যালকুলেশন এখানে তোমরা দেখতে পাইতেছো কিনা জানি না, একটু ছোট করে ক্যালকুলেশন করা আছে। তোমরা যখন ল্যাপটপে বা তোমার যখন স্ক্রিনে করবা তখন দেখবে ডিটেলস ক্যালকুলেশন। আমি ওইখানে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেম ক্যালকুলেশন এখানে চলে আসছে। আর কি ভি সমান ইউ প্লাস জিটি, তাহলে এখান থেকে ইউ এর মান 0, জি এর মান 9.8, সময়ের মান 5.53 বসানোর সাথে সাথে বেগের মান চলে আসছে 54.2। এবং আমাদের আরেকটি বিষয় যদি লক্ষ্য করি যে আমাদের এই বস্তুটি উপর থেকে নিচে পড়ার সাথে সাথে গ্রাফিক্যালি আরও দুইটি মান আমাদের এখানে চলে আসছে। কি আসছে? এই যে দেখো এখান থেকে শুরু করে এই বস্তুটি 5.53 সেকেন্ড যেটা আমরা দেখছিলাম, 5.53 সেকেন্ড যেটা দেখছিলাম, এই সময়ের মধ্যে বেগের মান হয়ে গেছে 54.22। এই মানটাও আমাদের লেখচিত্রে দেখা দিচ্ছে। এবং আরেকটি মজার বিষয় দেখো যে বস্তুটা পড়লো উপর থেকে নিচে, গ্রাফ চলে গেল নিচের থেকে উপরে। এই আবার কি কোন ধরনের কথা স্যার? আপনি পড়াইলেন উপর থেকে নিচে আর এটা তো নিচ থেকে উপরে দিয়ে গেল, তাহলে তো স্যার উল্টা হয়ে গেল। উল্টা হয় নাই। আসলে এই যে গ্রাফটা উপর থেকে কোনো বস্তু নিচে পড়লে যে নিচের থেকে উপরে যাবে, আসলে তো এটাই সঠিক। কেন সঠিক? উপরে যখন বস্তুটা ছিল তখন সময়ের পরিমাণ 0 ছিল, তো সময়ের পরিমাণ 0 থেকে যাত্রা শুরু করছে এবং তার আদিবেগের পরিমাণও 0 ছিল। এই যে দেখো 0 0, তাহলে সময় 0, আদিবেগে 0। এখন কি সময় বাড়বে না? তাহলে সময় যখন বাড়তেছে, এই বরাবর যখন সময় বাড়তেছে, বেগের পরিমাণ কি হবে স্যার? বেগের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। এই যে বেগের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে বেগের মান যে বাড়ে, মূল বিন্দুগামী যে সরলরেখা হয়, ওই যে ভি সমানুপাতিক টি যে দেখছিলাম, আসলে তো এই ঘটনা থেকেই আসে।
তার মানে মূল বিন্দুগামী সরলরেখা অবশ্যই একটি ঢাল নির্দেশ করবে। তাহলে আমরা এখানে জাস্ট 150 মিটার উপর থেকে বস্তুটি ক্যালকুলেশন করে যেটা আসছি, এখানেও কিন্তু বস্তুটি সেই মানটাই আমরা দেখতে পেয়েছি। এখন স্যার 150 না হয়ে যদি অন্য কোনো মান আসে, আমি এখন অন্য কোনো মান ইচ্ছা মতো এখান থেকে আমি ব্যবহার করতে পারবো। একটা লিমিটেশন আমরা দিয়ে রাখছি কতদূর পর্যন্ত, মোটামুটি 500 মিটার পর্যন্ত তুমি দিতে পারবা, কিন্তু 500 মিটার এখানে স্ক্রিন তো অত বড় নয়, এটা একটা আনুপাতিক হার দেখানো হয়েছে। এখন মনে করো যে না, আমি 212 মিটার উপর থেকে বস্তুটাকে ছেড়ে দেবো, 212 মিটার আমি আচ্ছা যত দূর সম্ভব নেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কোন পর্যন্ত হয়। মোটামুটি 424.52 মিটার, আয় রে কত, মনে করো আমার থেকে উপরে 400, কত দূর উপরে 450 মিটার, এখানে তো হওয়ার কথা না, জাস্ট আনুপাতিক এখানে হারটা দেখানো হয়েছে। তো এই আনুপাতিক হার যদি দেখানো হয়, তাহলে আমরা এখন দেখি এই বস্তুটা এখন কত বেগে নিচের দিকে পড়তেছে। এই যে দেখো উপর থেকে নিচের দিকে পড়তেছে, বেগের মান আস্তে 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 বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 এই পড়ে গেছে। তার মানে উপর থেকে কোনো বস্তু চলে আসলো। সময় 9 পয়েন্ট কত, এই যে 9.31 সেকেন্ডে কত মিটার উপর থেকে, 424.52 মিটার উপর থেকে, এবং যে বেগে পড়ছে 91.2 মিটার পার সেকেন্ড, এই যে 91.2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে বেগ এবং সময়ের মান আমরা সহজে পেয়ে গেলাম। উচ্চতা এবং সময় দেওয়া থাকলে বেগের মান কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম। এবার আমরা আরেকটি অংশে যাই। আরেকটি অংশে যখন যাব, একটু অংশে খেয়াল করি দেখি কোন অংশে আমরা যাচ্ছি। আরেকটু অংশে যেটা আমরা যাব, পড়ন্ত বস্তুর আরেকটি সূত্রে আমরা যাই। পড়ন্ত বস্তুর আমাদের 4th নম্বর একটা সমীকরণ আছে, চতুর্থ সমীকরণটা একটু যাই। চতুর্থ সমীকরণটা আমাদের কি ছিল সেটা যদি দেখি, তো গতির চতুর্থ সমীকরণটা কি? গতির চতুর্থ সমীকরণ যদি আমরা দেখি, গতির চতুর্থ সমীকরণ আমরা যদি হিসাব করি, তাহলে কি হবে দেখো, এখান থেকে ছিল এ, এখানে হলো ভি, বস্তুটি এ ত্বরণের নিচের দিকে পড়তেছিল, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি। এটা হলো সরলরেখা বরাবর গতিশীল বস্তু। এই সরলরেখা বরাবর গতিশীল বস্তুকে আমরা যখন স্যার পড়ন্ত বস্তু হিসাবে নিয়ে চলে আসব, পড়ন্ত বস্তু যখন নিচে নিয়ে আসব, তখন কি হবে? পড়ন্ত বস্তুর আলোকে যদি নিচে নিয়ে আসি, পড়ন্ত বস্তু উপর থেকে এখন নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে। আমরা কি কি হিসাব করেছি? যে হিসাবগুলি করেছি, এ অবস্থান, এটা বি অবস্থান, আদি বেগ হলো ইউ, আদি বেগ কত? ইউ। এ ত্বরণে পড়তেছে, এ ত্বরণের পরিবর্তে জি হয়ে যাবে। কি হবে স্যার? জি হবে। এস এর পরিবর্তে কি হয়ে যাবে? এস এর পরিবর্তে হয়ে যাবে এইচ, এস ইকুয়াল টু এইচ। টি ঠিক থাকবে, যখন আঘাত করবে তখন এর বেগের মানটা ভি। একদম সেম কথাগুলি আগে যেরকম বলছিলাম, এখনও ঠিক সেই কথাগুলি বলতেছি। আগে যে কথা বলেছি এখনও ঠিক সেই কথাই বলতেছি। তাহলে আমাদের গতির চতুর্থ সমীকরণ স্যার কি ছিল? এই চতুর্থ সমীকরণটা আমরা দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা থেকে আসব। দ্বিতীয় সমীকরণ কি? এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এইটা। তো এটাকে যদি আমরা এখন পড়ন্ত বস্তুর অনুসারে নিতে চাই, তাহলে কি হবে? এস এর পরিবর্তে হবে এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা গতির 2 নম্বর সমীকরণে চলে আসছি। আর কি, এখন আমরা আমাদের যে সমীকরণ ছিল, যে সমীকরণটা হচ্ছে আমরা এ সমান ভি মাইনাস ইউ বাই টি জানতাম সরলরেখা বরাবর। তো এই সরলরেখা বরাবর এ ইকুয়াল টু যদি ভি মাইনাস ইউ বাই টি হয়, তাহলে আমরা এর পরিবর্তে অবশ্যই স্যার জি ব্যবহার করতে পারবো। তাহলে এর পরিবর্তে যদি আমরা এখানে জি ব্যবহার করি, তাহলে জি সমান কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে যদি আমরা টি ব্যবহার করতে চাই, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এই টি এর মানটা আমরা এখন এখানে ব্যবহার করব। তাহলে টি এর মানটা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে কি হবে দেখো, এইচ সমান, আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2, কারণ ইউ আর ভি দুটা প্লাস আকারে আছে, আমি যেটাই আগে নিই না কেন কোনো সমস্যা নাই। আর এখানে টি এর পরিবর্তে নিচ্ছি ভি মাইনাস ইউ, তাহলে এখানে লিখবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই জি।
তাহলে আমরা যদি এখন এখান থেকে হিসাব করি দেখো, তাহলে এইচ সমান কি আসবে, তাহলে উপরে দেখো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, ম্যাথের একটা বিখ্যাত সূত্র, কি সূত্র, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বলি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 2 এর সাথে জি গুণ করলে 2g হবে, তাহলে এইচ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা দেখা যাবে সেটি হচ্ছে ক্রস গুণন করলে হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2 এর পরিবর্তে হয়ে যাবে এইচ জি, ইউ স্কোয়ারটা ওই পাশে চলে গেলে ভি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমাদের গতির চতুর্থ সমীকরণ যেটা পেয়ে গেলাম, সেটা কি, চতুর্থ সমীকরণ পেয়ে গেলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। গতির চতুর্থ সমীকরণ হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে আমাদের গতির চতুর্থ সমীকরণ এবং পরন্ত বস্তুরও চতুর্থ সমীকরণ হিসাবে কার্যকরী। আচ্ছা, তাহলে এই যে আরেকটা সূত্র আমরা পাইলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2h। এবার স্যার আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে দেখতাম, এই অঙ্কটার ক্ষেত্রে একটু যদি মনোযোগ দিই, কি মনোযোগ দিব স্যার, এই যে এইচের মান 150 ছিল, এই এইচের মান 150 কাজে লাগিয়ে কি স্যার আমরা ভি এর মানটি বের করতে পারতাম না? অবশ্যই বের করতে পারতাম। দেখেন এখানে তাহলে আমরা কি লিখতাম, ভি স্কোয়ার সমান ইউ মানে 0 স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে ভি সমান হবে √2gh সমান, তাহলে কি হবে, সমান √2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু বস্তুটি পড়েছিল কোথায় থেকে স্যার, 150 মিটার উপর থেকে। তাহলে 150 মিটার উপর থেকে নিচে পড়েছিল। তাহলে আমরা যদি এখন দেখি রুট কত লিখব, 2 ইন্টু 9.8 ইন্টু কত 150, তাহলে কত 54.22। এই যে দেখো 54.22 মিটার পার সেকেন্ড, 22 মিটার পার সেকেন্ড। এবং এক্ষেত্রেও দেখো এককের মজার বিষয়টা কি এখানে আছে, এখানেও যদি এককের মজার বিষয়টা আমি দেখতে চাই একক, তাহলে রুট মজা করে খেয়াল করো, জি এর মান কত আছে, জি এর মান হলো একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু আর কি দূরত্বের একক হলো মিটার। এইবার কাহিনী কি হয়ে গেল স্যার, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার, তাহলে আমরা যদি এখানে লিখি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এম স্কোয়ার এস এর পাওয়ার -2, এম স্কোয়ার এস এর পাওয়ার -2। এখন যদি আমরা এখানে দেখি তাহলে এম এস ইনভার্স 1 তার উপরে স্কোয়ার দিয়ে দেব, এই এম এস ইনভার্স স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট তো এমনিতেই কেটে যায়। এইবার বেগের একক চলে আসছে মিটার পার সেকেন্ড। তো এককটাও কিন্তু স্যার অবশ্যই একটি ক্যালকুলেশন, এটা মানতে হবে আমাদের, এককটাও ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনের সাপেক্ষে আমাদের দেখতে হবে। তাহলে কি হলো, ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্বের একক মিটার, তাহলে মিটার গুণ করে এম স্কোয়ার এস এর পাওয়ার -2, তাহলে এম এস ইনভার্স 1 তারপর স্কোয়ার রুট কেটে গেলে মিটার পার সেকেন্ড। আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। আমরা এখন পরের যে ম্যাথটি, সেই ম্যাথটিতে চলে যাচ্ছি। এই ম্যাথটিতে দেখো একটা জিনিস বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটি টেনিস বলকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে বলটি 6 সেকেন্ড সময়ে ভূপৃষ্ঠে আঘাত করে, 6 সেকেন্ড সময়ের ব্যবধানে ভূপৃষ্ঠে আঘাত করে। এক্ষেত্রে টেনিস বলটি কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং কত বেগে আঘাত করবে। তার মানে আমাদের এখানে জাস্ট সময়ের মানটি দেওয়া আছে। আমরা আগে একটু চলে যাই, আমরা একটু 6 সেকেন্ডের হিসাবটা এখানে আগে দেখে আসি। দেখো সময়ের পরিমাণ গিভেন দ্যাট টি, আমরা আগে সিমুলেশন কি বলে সেটা একটু দেখে আসি। সিমুলেশন কি বলতেছে, সিমুলেশন যেটা বলতেছে টাইম দেওয়া আছে, এখানে টাইম দেওয়া আছে, কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। এই টাইমের মানটা কত, টাইমের আমরা মান কত ছিল সেটা আমরা একটু দেখি।
টাইমের মান যেটা ছিল স্যার 6 সেকেন্ড, টাইমের মান আমরা যেটা দেখব সেটা হলো জাস্ট 6 সেকেন্ড বলছিল কিন্তু, ঠিক আছে। আমরা একটু সিমুলেশনে যাব, আবার ম্যাথে যাব, আবার এখানে ফেরত আসব। সময়ের মান 6 সেকেন্ড, এই যে আমরা 6 সেকেন্ড নিয়ে নিলাম, সময়ের পরিমাণ 6 সেকেন্ড নিয়ে নিলাম, সময়ের পরিমাণ 6 সেকেন্ড নিয়ে নিলাম, আমাদের যতটুকু প্রয়োজন সেই মানটা আমরা নিয়ে নিলাম। এবং দেখো হোয়াট চিহ্ন বসে দিয়েছে, কত কত হোয়াট, তাহলে সময়ের মান 6 সেকেন্ড আমরা নিয়েছি। সময়ের পরিমাণ যদি 6 সেকেন্ড আমরা নিয়ে নেই, তাহলে এখন কি কি মান আসবে সেটা আমরা দেখব। তার মানে এই বস্তুটি ভূপৃষ্ঠ থেকে মানে সর্বাধিক উচ্চতা বা যে উচ্চতা ছিল সেই উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পড়তে 6 সেকেন্ড সময় লাগবে, এটাকে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়ে গেছে। 6 সেকেন্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো কত উচ্চতা থেকে ছেড়ে দিয়েছে, এই যে উচ্চতার মান কত সেটা, আর কত বেগে আঘাত করবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইবার আমি প্লে করতেছি, প্লে করলাম, এই যে দেখো পড়া শুরু হয়েছে, আস্তে এই যে পড়ে গেছে 58.80 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে পড়বে। 58.8 আমাদের এখানে ক্যালকুলেশনও তাই বলে, 58.8 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে পড়তেছে এবং উচ্চতাটা ছিল 176.4, তার মানে এই বস্তুটি 176.4 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে এবং যে বেগে আঘাত করছে সেই বেগের মান হলো 58.8। তাহলে দেখো সময়ের মান শুধু দিয়ে দিয়েছি, উচ্চতা এবং বেগ নিজেই কাউন্ট করে নিয়ে নিয়েছে, আমাদের কোনো কিছুই করতে হয় নাই। যদিও এই সেটআপটা আমাকে করতে হয়েছে, এই সেটআপটা নিজের থেকে হয় নাই, এটা আমাকে করতে হয়েছে। কিভাবে যে আসলেই এই সিমুলেশনটার সাথে ম্যাথের হিসাবটা মিলতেছে কিনা সেটা আমাকে কিন্তু এখানে আমাকে করতে হয়েছে। আমি এখানে ক্যালকুলেশনটা করেছি, সেই ক্যালকুলেশন অনুসারে এটা আসছে এবং এটাই হওয়ার কথা। সহযোগিতা করেছে কে? মাস্টার সাহেব। এটা এমনি হয় নাই স্যার, অবশ্যই এখানে অনেক মেধা খাটাইতে হয়েছে। তোমরাও খাটাবা, তোমরাও পারবা, টেনশনের কোনো কিছু নাই। এইবার তাহলে আমরা এখন চলে যাই আমাদের অঙ্কটাতে চলে আসি। 6 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে, 6 সেকেন্ড পর। তাহলে একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিব, এই বস্তুটা 6 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে। কত সেকেন্ড স্যার? 6 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে সময়ের পরিমাণ 6 সেকেন্ড লাগবে। তাহলে এখানে আমাদের মানগুলি কি কি দেওয়া ছিল সেই মানগুলির যদি আমরা হিসাব করি, স্যার ইউ ইকুয়াল টু 0 ছিল, তার মানে আদি বেগ ইউ ইকুয়াল টু 0। ওই যে স্থির অবস্থায় ছিল, দেখছো আমরা রিসেট দেওয়ার সাথে সাথে বস্তুটি উপরে দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থায় ছিল? স্থির অবস্থা ছিল। তাহলে এইখানেও বস্তুটি স্থির অবস্থা আছে। যদি আমি দেখাইতেছি এখানে আসছে, কিন্তু এখনও তো আসে নাই, ওখানে ক্লিক করার সাথে সাথে আসবে। তো আর কি, আর হলো জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণের প্রভাবে নিচে পড়বে। আর কি, আর হচ্ছে সময় আমাকে বলে দেওয়া হয়েছে 6 সেকেন্ড, 6 সেকেন্ডের ব্যবধানে বস্তুটি নিচে পড়বে। কত সময় স্যার? 6 সেকেন্ডের প্রভাবে বস্তুটি নিচের দিকে পড়বে। এখন প্রশ্ন হলো তাহলে ভি ইকুয়াল টু কত সেটা আমরা বের করব, আর এইচ ইকুয়াল টু কত সেটা বের করব। তার মানে কত বেগে ভূপৃষ্ঠে পড়বে সেটা বের করতে হবে, আর কত উচ্চতা থেকে পড়তেছিল সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন প্রথমে আগে ভি এর মানটা বের করে নিই। তাহলে আমাদের যেটা জানা আছে সে জানা সমীকরণ কি? জানা সমীকরণ হলো কি? জানা সমীকরণ হচ্ছে স্যার ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে আমরা এখানে লিখি ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হলো ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে ভি সমান ইউ প্লাস জিটি যদি লিখি, তাহলে ভি সমান 0 প্লাস জি এর মান 9.8 ইন্টু টি। টি এর মানটা বসায় দেবো। কত বসাবো স্যার? টি এর মান বসাবো 6। তাহলে আমাদের এখান থেকে ভি সমান কত আসছে? তাহলে 9.8 ইন্টু 6 গুণ করবো। তাহলে 9.8 ইন্টু 6, 9.8 ইন্টু 6 দেব। তাহলে আমাদের এই যে দেখো 58.8 মিটার পার সেকেন্ডে ভূপৃষ্ঠে চলে আসছে।
এই যে একক আবার আমি মিটার পার সেকেন্ড লিখে দিয়েছি। কেন লিখে দিয়েছি? ভি যদি আমরা দেখি তাহলে এককের ব্যাখ্যা দিচ্ছি, এককের ব্যাখ্যাটা কি হবে সেটা যদি আমরা এখন দেখি তাহলে দেখো এককের ব্যাখ্যাটা, এখন একক ব্যাখ্যাটা আমি কেন দিচ্ছি, কারণ এখানে যেমন 9.8 আর 6 গুণ করে 58.8 হয়েছে, এককটাও সেমভাবে আসছে। যেমন এখানে আদিবেগ নাই, আমি ধরে নিচ্ছি, যদি থাকতো তাহলে দিতাম। জি এর একক কি? জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে লিখবো আচ্ছা আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর একক লিখবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু সময়ের একক সেকেন্ড। তাহলে এখন যদি আমরা দেখি ভি সমান এস এর পাওয়ার -2 এখানে +1, তাহলে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। আমারও এখানে বেগের একক মিটার পার সেকেন্ড আসছে। তাহলে এখানে ত্বরণের একক এবং সময়ের একক যদি গুণ করে দিই তাহলে সাথে আমাদের বেগের একক চলে আসবে। তাহলে ত্বরণের একক সময়ের একক গুণ করার সাথে সাথে বেগের একক কত সেটা চলে আসবে। তাহলে 9.6 যখন গুণ করে 58.8 আসছে, ঠিক একই সাথে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এস গুণ করে মিটার পার সেকেন্ড আসছে, একই সাথে আসছে। আমি এখানে সুবিধার জন্য একটু শেখার জন্য বলে দিলাম, তোমাদের এখানে আলাদা করে দিতে হবে এরকম কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি কিভাবে আসলো সেটা দেখাইলাম। এবার পরের কোশ্চেন হলো এইচ এর মানটা আমরা বের করব। এইচ এর মানটা কিভাবে দেখো, এইচ এর জন্য সূত্র আমাদের কি? এইচ সমান সূত্র হলো ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইচ সমান হলো ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার যদি হয়, তাহলে আমরা যদি এখন মান লিখি এইচ সমান কত হবে স্যার? ইউ এর মান 0 ইন্টু টি প্লাস 1/2, জি এর মান 9.8 ইন্টু 6 এর উপরে স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার। তাহলে আমরা আরেকটি অংশ যেটা দেখব সেটা কি, যে 6 এর উপর স্কোয়ার ইন্টু 9.8 গুণন 0.5 মানে 2 দিয়ে ভাগ, তার মানে 176.4 নাকি? তাহলে আমাদের এখানে এইচ সমান ছিল 176.4 এত মিটার। এখন যদি আমরা এখানে এককের ব্যাপারটা আসি, তাহলে কি হবে? এককের ব্যাখ্যাটা আমি দিচ্ছি এখানে, একটু মনোযোগ সহকারে শোনো। সব কিছুই একক আছে, একক ছাড়া কোনো কিছুই চলবে না, ফিজিক্সের একক অবশ্যই লাগবে। তাহলে এখানে দেখো ত্বরণের একক কি ছিল? ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার, অবশ্যই জানো। এই এককটা আমি ধরতেছি না, আমি যেখানে ক্যালকুলেশন করেছি অতটুকু দেখতেছি। তাহলে ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে ছিল সময়, এই যে দেখো 6-এর উপর আমরা 36 লিখছি না, লিখছি তো, এই যে 6-এর উপর 36 লিখছি, তাহলে এস এর উপরই স্যার অবশ্যই একটা স্কোয়ার দেওয়া উচিত, কারণ 6-এর উপর যেহেতু স্কোয়ার দিছি, তাহলে 6-এর সাথে তো সেকেন্ড ছিল, একটা ছিল না? এই সেকেন্ড যেহেতু ছিল, তাহলে সেকেন্ডের উপর স্কোয়ার হলো এস এর উপর স্কোয়ার। এইবার দেখো এম এস এর পাওয়ার -2 প্লাস 2, তাহলে এম এস এর পাওয়ার 0, তার মানে এম ইন্টু 1, তার মানে এম এস এর পাওয়ার 0, যার মাথায় 0 তার মান 1, তোমার মাথায় 0 থাকলে তোমার মানও তুমি 1 হয়ে যাবা। তাহলে এখানে আমার মাথায় যদি 0 থাকে আমি 1, তাহলে যার মাথায় 0 তার মান 1, তাহলে এস এর পাওয়ার 0 মানে মান 1, এম এর সাথে 1 গুণ করলে এই যে মিটার এককটা এখানে চলে আসছে। তাহলে দেখো যে কোনো একটা মান দেওয়া থাকলেই বাকি অংশটুকু কিন্তু সহজে আমরা বের করতে পারতেছি। এখন প্রশ্ন হলো স্যার এইচ আর ভি তো আমরা পেয়ে গেলাম, টি এর মান দেওয়াই আছে, এখন আমরা এই দুটা কি আসলে ঠিক আছে? বেগের মান যদি এটা হয় আর এইচ এর মান যদি এটা হয়, আমরা 4 নম্বর সূত্রটা কি শিখলাম স্যার? 4 নম্বর সূত্রটা যেটা শিখছি সেটা হলো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে দেখো এই টি এর মান দিয়ে আমরা ভি এর মান বের করছি এবং ওই টি এর মান দ্বারা আমরা এইচ এর মান বের করছি। এখন যদি স্যার আমরা 4 নম্বর সূত্রটা একটু ব্যাখ্যা করতে চাই, স্যার 4 নম্বর সূত্র একটু ব্যাখ্যা করব। 4 নম্বর সূত্রটা কি ছিল স্যার? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, স্যার 4 নম্বর সূত্র ছিল এটা। এখন
টি থেকে ওই দুটা যে বের করছি এই দুটা যে আসলেই সঠিক ছিল সেটা আমরা এখন প্রমাণ করে দেব। দেখো কি হবে, তাহলে আমরা যদি দেখি ভি স্কোয়ার সমান সমান ইউ এর মান কত ছিল, ইউ এর মান ছিল তাহলে 0² প্লাস 2 ইন্টু, আচ্ছা আমরা এখন ক্যালকুলেশনটাকে করে নিই তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে এখান থেকে হবে, তাহলে এখানে ভি স্কোয়ার সমান সমান 0² প্লাস 2gh, তাহলে এখান থেকে ভি সমান হবে √2gh। এই যে দেখো এখন মান বসাবো আমরা মান বসাবো √2 ইন্টু, স্যার জি এর মান কত, জি এর মান হলো 9.8 ইন্টু, স্যার এইচ এর মান কত পেয়েছি 176.4, 176.4 পেয়েছি, 176.4 পেয়েছি, 176.4 আমরা তাহলে এখন ক্যালকুলেশন একটু করি, কত হবে দেখো 2 ইন্টু 9.8 গুণন 176.4, 176.4, এই যে দেখো 58.8, 50, আচ্ছা এই সাইডে আমি এককটা এখানে দেখাবো নি, আমাদের এখানে মান আসছে 58.8 এত মিটার পার সেকেন্ড। এই যে দেখো 58.8 মিলে গেছে। তাহলে আমরা সময়ের সাথে বেগ বের করছি, সময়ের সাথে উচ্চতা বের করছি, এখন আবার কি এই বেগের মানটা আমরা এখানে বের করতেছি এই উচ্চতার সাপেক্ষে, এই উচ্চতা এখানে বসায় দেওয়ার সাথে সাথে এই বেগের মানটা এখানে চলে আসছে। এবং এককটা কিভাবে আসলো একটু যদি দেখি, এককের গুরুত্ব আমি বারবার দিতেছি কেন, এককের গুরুত্ব বারবার দিতেছি এই কারণে যে তোমাদের এককগুলো জানা থাকলে বেসিক অংশ 100% ক্লিয়ার হয়ে যাবে, বেসিক অংশ 100% ক্লিয়ার হবে। তাহলে ত্বরণের একক এখানে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু আর কি, আর হলো উচ্চতা হলো মিটার, তাহলে উচ্চতা হলো মিটার, লিখে দিলাম মিটার। তাহলে এখন আমাদের কি আসে এখানে সমান সমান আসে √, স্যার এম কয়টা আসছে 2টা, এম গুণ করে এম স্কোয়ার এস এর পাওয়ার -2, তাহলে কি হবে রুট যদি দেই তাহলে এম এস ইনভার্স 1 তার উপরে স্কোয়ার করব, যখনই রুট আর স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে আসবে এম এস ইনভার্স, এই যে দেখো বেগের একক চলে আসে এটা। তাহলে আমরা ঘুরে ফিরে ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক করে যে কোনোভাবে আমরা একদম মূল যে বেসিক যেভাবে তুমি যেভাবে বাম দিকে ডান দিকে সামনে পিছনে ঘোরা যেদিকে ঘোরাও না কেন ঘুরে ফিরে মূল কাহিনী একই জায়গায় আসবে, কোনো কিছু এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই এবং যা কিছু বলবা সব এখানে আসবে, কোনো কিছু হিসাবের ত্রুটি থাকবে না। তাহলে আমাদের এখানে কি বলছিলাম 6 সেকেন্ডে বস্তুটি এইরকম ঘটনা ঘটছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন কিন্তু এটাই দেখাইছিলাম, এই যে দেখো 6 সেকেন্ড পরে বস্তুটি, এই যে সময়ের মান যখন 6 সেকেন্ড দিয়েছি এখান থেকে উচ্চতা কত সেটা আমরা পেয়ে গেছি এবং বেগের মান কত সেটাও পেয়ে গেছি। এখন প্রশ্ন হলো স্যার আপনি তো এটা দেখাইছেন, তো সেক্ষেত্রে স্যার একটা কাজ করেন, সেটা হচ্ছে যে সময়ের মানটা স্যার একটু চেঞ্জ করে দেন। ওকে, নো টেনশন, আমরা 8.15 সেকেন্ড দিলাম যে একটা বস্তু উপর থেকে 8.15 সেকেন্ডে নিচে পড়তেছে। ওকে আসেন এবার কি হবে, প্লে করলে এই যে দেখেন পড়া শুরু হয়ে গেছে, কোনো টেনশনের কিছু না, ওর মতো করে কাজ করে নিতেছে, ওর মতো এই যে পড়ছে এই যে দেখো পড়ে গেল কত 79.87 মিটার পার সেকেন্ড। তুমি নিশ্চিত জানবা এই যে 8.51 এর সাথে এই যে 8.15 যে নিয়েছিলাম তার সাথে 9.8 গুণ করে দিলে এটা চলে 79.87 চলে আসবে, কারণ ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ এর মান 0, জি এর মান 9.8, এই জি এর সাথে এটা গুণ করে দিবা হয়ে যাবে কাজ, ঠিক আছে। আর এই যে দেখো যে হাফ জিটি স্কোয়ার, এই যে ক্যালকুলেশন এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো তাহলে এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ এর পরিবর্তে ইউ এর মান 0 বসানো হয়েছে, এস এর পরিবর্তে এইচ বসানো হয়েছে, হাফ জি এর মান 9.8, টি এর মান 8.15 তারপর স্কোয়ার। তুমি এখানে মান যা দিবে সেই অনুসারে অটোমেটিক ক্যালকুলেশন চেঞ্জ হবে এবং সেই সাপেক্ষে আমাদের সব কিছুই চেঞ্জ হবে। রিসেট দিব, রিসেট বাটনে চাপ দেব, সব কিছু ক্যালকুলেশন, এই যে রিসেট বাটন আমাদের একটা গত ইয়েতে কাজ আসছিল যে রিসেট বাটনে চাপ দিলে নাকি সব এলোমেলো হয়ে যায়, এই যে রিসেট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে ও সবার উপরে চলে গেছে, প্লে করব আবার নতুন করে কাজ শুরু হবে। তাহলে আমাদের টি দেওয়া থাকলো সব অংশ অটোমেটিকলি আমাদের চলে আসতেছে এবং সেটা আমরা গ্রাফিক্যালও দেখতেছি তাই এবং বাস্তবিকও আমাদের তাই হিসাব দাঁড়ায়।
ঠিক আছে, তাহলে আমরা টি দেখলাম, এইচ দেখলাম, এখন আরেকটি মজার কাহিনী বাকি আছে, সেটা হলো ভি দেখার জন্য। ভি দেখার জন্য আমাদের বাকি রয়েছে, তাই তো? চলেন আমরা এখন ভি দেখে আসি, ভি দেখে আসি, ভি দেখে আসি। ভি যখন দেখব তখন আমাদের কি হবে সেটা যদি দেখি। ভি, এইবার দেখো একটি সমস্যা, সেটা হচ্ছে একটি ভি আমাদের এখানে সামনে চলে আসছে, যেটা হলো 68.6 মিটার পার সেকেন্ড বেগে। একটি বস্তু 68.6 এই দেখো 68.6 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে পড়বে। 68 মিটার পার সেকেন্ড, 68 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে পড়বে, কথা ঠিক আছে? এই যে 68.6 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়বে, এইবার আমরা এই বেগের সাপেক্ষে এখন আমরা হিসাব করি, দেখি আসলে কি ঘটনা ঘটে। চলেন যাই আমরা মাস্টার সাহেবের কাছে চলে যাই। মাস্টার সাহেব কি বলতেছে? মাস্টার সাহেব এখন গিভেন দ্যাট ভি 68 পয়েন্ট কত যেন 68.6 নাকি? আচ্ছা, তাহলে এই মানটা আমরা নিয়ে নেব এখন। কত যেন 68.6 বেগের মান নিয়ে নেব আমরা, বেগের মান নিয়ে নেব। বেগের মান তার আগে আমি এখানে এটা নিয়ে আসি। এই যে দেখো আমি এখন এখানে বেগের মানটা নিয়ে নিচ্ছি। বেগের মান কত নিব? 68.6, ভালো করে খেয়াল করবা কিন্তু 68.6 নেব এখানে। 68 পয়েন্ট কই গেল, পয়েন্ট খুঁজে পাই না, এই যে পাইছি মনে নাকি 68.6 পয়েন্ট, ইয়েস 68.6, এই যে খুঁজে পেয়েছি 68.6 খুঁজে পেয়েছি, 68.6 এই যে লিখছি 68.6। এবার আপনি একটু দূরে সরেন, আমরা দেখি এবার কি ঘটনা ঘটে। 68.6 খুঁজে পেয়েছি, দেখি কি হয়। হাই নামে না কেন? হাই কি হইলো? উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে মন খারাপ করে বেশি নিয়ে ফেলছে। আচ্ছা, আমরা আবার রিসেট বাটনের উপরের দিকে যাই, রিসেট বাটন। আচ্ছা, ভি দেওয়া আছে, ভি এর মান আমরা নিচ্ছি আচ্ছা 68 68.6 কি হলো? 68 68.6, এই যে দেখো 68.6 চলে আসছে 68.6। আবার বলতেছি, আবার আমরা একটু রিসেট করে নেই, 68.6 একটু ঝামেলা করেছিল, মাথা গরম হয়ে গেছে মনে হয় মাস্টার সাহেবের, আবার ঠিক করেছে। হঠাৎ করে একটু মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে, টেনশন করার কিছু নাই, অনেকক্ষণ কাজ করছে তো 68.6 মিটার পার সেকেন্ড আমরা নিয়েছি। তো 68 মিটার পার সেকেন্ড যখন নিয়ে নিব, তাহলে আমাদের কত সময় পর ভূপৃষ্ঠে পড়বে এবং কত উচ্চতা থেকে পড়বে সেটা দেখতে হবে। তাহলে 68.6 মিটার পার সেকেন্ড নিয়েছে। এইবার যদি আমরা প্লে করি, এইবার সে যাত্রা শুরু করে একদম আমাদের এখানে চলে, এই যে দেখো 68.60 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে পড়ছে। আর কি হয়েছে? সময় লাগছে হলো 7 সেকেন্ড আর উচ্চতা হলো 240.10।
তাহলে 68.6 মিটার পার সেকেন্ড বেগে যদি ভূপৃষ্ঠে পড়ে তাহলে সে 7 সেকেন্ড ধরে এখানে আসলো এবং যতটুকু উচ্চতা সে নেমে আসে তার পরিমাণ হলো 240.10 মিটার। তাহলে আমরা এখন চলো যাই ম্যাথটাতে, আমরা ক্যালকুলেশন করে দেখি আসলেই সেটা হচ্ছে কি না, আসলে সে এটা করতে পারছে না আমাদের ধোকা দিয়েছে সেটা একটু দেখি আমরা। আসলে কি আমাদের এটা দিতে পারছে, আসলেই আমরা এটা করতে পারছি না আমাদের সত্যি সত্যি করছে না ধোকা দিয়েছে, একটু আমরা দেখে নিই, একটু দেখে নেই কি অবস্থা তৈরি হয়েছে, কি অবস্থা তৈরি হয়েছে সেটা আমরা এখন দেখব। দেখো তাহলে আমাদের কি কি মান ছিল বলো, এ এখানে হলো বি, যে মান ছিল সেটা হলো কি, যে মানটা হচ্ছে সেটা হচ্ছে সে ভূপৃষ্ঠে যে বেগে আঘাত করেছিল সেই বেগের মানটা হচ্ছে, সেই বেগের মানটা হচ্ছে কত 68.6, এখানে হলো 68.6 মিটার পার সেকেন্ড এই বেগে ভূপৃষ্ঠে পড়ছে এবং ইউ এর মান হলো 0, ইউ এর মান হলো 0। আর কি, আর হলো জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলা লাগে না, আমাদের ওই যে দাদা সাহেব এটা দিয়ে গেছে যে মানে পৈতৃক সূত্রে আমরা পেয়েছি আর কি, যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ আমাদের কাজে লাগাইতে হবে। আর কি, কত সময় পর ভূপৃষ্ঠে পড়লো সেটা বের করতে হবে, আর কত উচ্চতা থেকে পড়তেছিল সেই মানটা আমাদের বের করতে হবে। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু 0 আমাদের দাদা ঠাকুর দিয়ে গেছে, আর পৈতৃক সূত্রে পাইছি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আর 68.6 মিটার পার সেকেন্ড এখানে দিয়ে দিয়েছে। মাস্টার সাহেব এখন হিসাব করে বলবে সিমুলেশনের মাধ্যমে সময় কত লাগছে, এইচ কত লাগছে, আমরা দেখাইছি। এবার আমরা ম্যাথের কি বলতেছি ওটা তো সিমুলেশন করে মাস্টার সাহেব দেখাইছে, আমরা কি বলবো সেটা এখন দেখি। তাহলে আমাদের দেওয়া আছে ভি, তাহলে আমাদের সূত্রটা হলো যে আমরা জানি কি ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে আমাদের ক্যালকুলেশন হলো স্যার যে মানটা 0 হবে সেটা আগে বসাই দেব। তাহলে যদি বসাই দিই তাহলে ভি সমান সমান 0 প্লাস জিটি, এখান থেকে ক্যালকুলেশন করলে জিটি ইকুয়াল টু হবে ভি, তাহলে এখানে টি ইকুয়াল টু হবে কি, টি ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই জি, এই যে দেখো টি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জি। আমরা যদি এখন এখানে মান বসাই টি সমান কি হবে, টি সমান স্যার ভি এর মান কত ছিল, আমাদের ভি এর মান ছিল 68.6, এই যে 68.6 ছিল। আর কি ছিল, আর ছিল জি এর মান হলো 9.8। তাহলে এবার দেখো টি সমান কত হয়েছে 68.6, এটাকে আমরা এখন ভাগ করব 9.8 দ্বারা, এই যে দেখো 7 সেকেন্ড হয়ে গেছে। আমাদের সিমুলেশনও কিন্তু বলে দিয়েছিল অবশ্যই সেটা কত হবে, অবশ্যই সেটা কত হবে 7 সেকেন্ড। দেখবেন দেখবেন কত বলছিল, এই যে দেখে 7 সেকেন্ড, এই যে 7 সেকেন্ড রেডি হয়েছে, 7 সেকেন্ড 7 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়ছে। আমাদের গ্রাফও বলতেছে এই যে 7 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়ছে, বেগের মান কত যেন 68.6 মিটার পার সেকেন্ড, মানে 69 থেকে একটু কাছে। তো এখন আমরা এই অংশটা কিন্তু ঠিক বলেছি। এখন দেখো এখানে যদি এককের কথাটা আমি একটু দেখতে চাই, একক কি বলতেছে, একক যেটা বলতেছে সাল উপরে ছিল কি, উপরে ছিল বেগের একক যেটা হলো মিটার পার সেকেন্ড, উপরে একক ছিল মিটার পার সেকেন্ড, আর জি এর একক ছিল স্যার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উপরে ছিল মিটার পার সেকেন্ড আর নিচে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার মিটার মিটার নিশ্চিত কেটে যাবে, আপনি ঘুমান সমস্যা নাই, মিটার মিটার কেটে যাবে। আর কি এস এর পাওয়ার -1, আর এই যে এস এর পাওয়ার -2 আছে, এই -2 স্যার উপরে যায় প্লাস হয়ে যাবে, এই যে এস এর মান প্লাস হয়ে গেল। তাহলে এইখানে +2 -1, এই যে অটোমেটিকলি স্যার এস চলে আসছে। তার মানে সময়ের একক যে সেকেন্ড আমি ইচ্ছা করে আনি নাই, কেউ ইচ্ছা করে আনে নাই, ক্যালকুলেশানে চলে আসছে সময়ের একক সেকেন্ড হবে। আমার ক্যালকুলেশনটা এখানে তাই বলতেছে। এইবার আমাদের আর কি, আর হচ্ছে
কত উচ্চতা থেকে পড়েছিল সেটা বের করতে হবে। তাহলে এখন যদি বেগের সাপেক্ষে উচ্চতা বের করতে হয়, বেগের সাপেক্ষে যদি উচ্চতা বের করতে হয়, তাহলে দেখো বেগের সাপেক্ষে যদি উচ্চতা বের করতে হয়, তাহলে আমরা স্যার যে সূত্রটা জানি সেই সূত্রটা এখন আসি। সূত্রটা কি? সূত্রটা হলো স্যার ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তার কি? ভি স্কোয়ার সমান সমান স্যার 0 স্কোয়ার প্লাস 2gh। তাহলে ঘুরাই লিখলে 2gh সমান সমান ভি স্কোয়ার, আর কি h সমান হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এই যে ক্যালকুলেশান স্যার করে ফেলছি, এই ক্যালকুলেশান যে করে ফেলছি, এই ক্যালকুলেশান থেকে আমরা এখন মান বসাবো। কি মান বসাবো? আমরা যদি মান বসাই h সমান স্যার ভি এর মান কত বসাবো? দেখেন ভি কত দিয়েছে? ভি দিয়েছে 68.6। কত দিয়েছে? 68.6। এই যে দেখো 68.6 তার উপরে স্কোয়ার, আর কত? 2 গুণন 9.8। তাহলে এবার দেখো h সমান কত হয়? h সমান কত হয়? তাহলে h সমান যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে 68.6 তারপর স্কোয়ার ভাগ নিচে কত লিখব? 2 ইন্টু 9.8। তাহলে কত হয়? 240.1। 240.1 মিটার উপর থেকে নিচে পড়তেছে। 240.1 মিটার উপর থেকে নিচে পড়তেছে। আসলে কি তাই? আসলে কি তাই নাকি? 240 মিটার, 240.1 আমার এখানে কি বলে? তাই তো, এই যে 240.1 মিটার উপর থেকে পড়ছে, 240.1 মিটার উপর থেকে পড়ছে। এই যে ক্যালকুলেশন দেখো, উপর থেকে এই পর্যন্ত যখন দেখছি এই 240.1, আবার যখন সময়ের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করতেছি, এই সময়ের সাপেক্ষে ক্যালকুলেশন করলেও দেখা যাবে 240.1 এটাই আসছে। তাহলে আমরা এখন এইখানেও কিন্তু তাই দেখতেছি 240.1 মিটার। তাহলে আমার ক্যালকুলেশন আর সিমুলেশন সেম, কথা যা কাজে তাই, কথা এবং কাজে 100% 100 মিল থাকতে হবে। এবং এইখানের এককও সেইটাই কথা বলবে। দেখো একক কথা বলে, একক কথা বলে। কিভাবে কথা বলবে দেখো, উপরে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে উপরে হলো মিটার পার সেকেন্ড, উপরে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার দিলাম, আর কি নিচে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখেন 68.6 তার উপর স্কোয়ার দিয়েছি, তো তাহলে 68.6 এর তার উপর স্কোয়ার দিয়েছি। যেহেতু 68.6 এর উপর স্কোয়ার দিয়ে গেছি, তাহলে মিটার পার সেকেন্ডের উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে এইবার নিচের দিকে আসো, ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমি এখানে ভাঙি, তাহলে এম এর বর্গ হলো এম স্কোয়ার, এস এর পাওয়ার -1, তাহলে -1 আর 2 গুণ করলে -2 হয়, আর এখানে এম এস এর পাওয়ার -2। এইবার কাহিনী কি হলো দেখেন, এইবার কাহিনী যেটা হলো এস এর পাওয়ার -2, এস এর পাওয়ার -2 দুই দিক থেকে বাদ, এখানে এম স্কোয়ার, তার মানে দুইটা এম, নিচে একটা এম। অবশ্যই এখানে ক্যালকুলেশন করলে একটা এম থাকবে। এই হলো আমাদের একক। তাহলে একক হচ্ছে মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার ছিল, তার উপর বর্গ, তার মানে নিচে এম এস এর পাওয়ার -2, তাহলে আমরা এম স্কোয়ার এস এর পাওয়ার -2, নিচে এম এস এর পাওয়ার -2, এস এর পাওয়ার -2 কেটে গেছে, উপরে এম স্কোয়ার ছিল, তাহলে দুটা এম ছিল, দুটা এমকে একটা এম বাদ দিলে একটা এম থাকে। এই যে হলো মিটার, দূরত্বের একক মিটার চলে আসছে। এখন যদি আমরা এইখানে একটা কাজ করতে চাই, স্যার টি এর মান সেকেন্ড আসছে না, কত আসছে? 7 সেকেন্ড। এই টি এর মান 7 সেকেন্ড যদি আমরা কাজে লাগাই, আমাদের 3 নম্বর সূত্র ছিল এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার থেকে কিন্তু আমরা মান বের করতে পারি। তাহলে মূলত আমাদের কথা যেটা, সেটা হচ্ছে আমরা এইচটিভি একটা কাজে লাগালাম। বিশ্বকাপ আমরা এখন দেখব এই এইচটিভি দেখে। এইচটিভি সব টিভি তো আছে, এটিভি, এনটিভি, তারপরে কি আর কি স্টার স্পোর্টস, তারপরে জি বাংলা, অনেক টিভি আছে, এনটিভি, জি টিভি, যত টিভি আছে। ফিজিক্সের জন্য যে টিভি কাজে লাগাবো সেটা হলো এইচটিভি। এইচটিভি তার মানে এইচ দেওয়া থাকলে টি এবং ভি পাবো, টি দেওয়া থাকলে এইচ ভি পাবো, আর ভি দেওয়া থাকলে এইচ আর টি পাবো। তাহলে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে কি বিষয় মনে রাখতে হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এইচটিভি দেখতে হবে।
তাহলে এইচ টি ভি কী দেখতে হবে যে এইচ এর মান দেওয়া থাকলে টি আর ভি পাবো, বি দেওয়া থাকলে টি আর এইচ পাবো, আর এইচ হলে টিভি পাবো। কথা ক্লিয়ার? এই হলো আমাদের সার্বিক অবস্থা। তাহলে এখন আমরা যে বিষয়টি কথা বলতেছিলাম, তার মানে আমাদের দেখো এইচ টিভি এই কথার সাপেক্ষে যদি আমরা হিসাব করি, সামগ্রিক বিষয় আমাদের ব্যাখ্যা করা শেষ। আমি প্রথমে একটা কথা বলে নিয়েছিলাম, এইচ সমান সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই সমীকরণটি আমরা কাজে লাগাবো না বা লাগাতে চাচ্ছি না। আমরা কোনো অঙ্কেই কিন্তু আমরা ওই যে এইচ সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি এটা আমরা কাজে লাগাইতে পারছি, এটা লাগাবো না। তার মানে এটা কখন লাগাবো, কি হবে, প্রয়োজন নাই। যদি দেখো এরকম, তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলি দেখছি, যত অঙ্ক দেখছি সবগুলি অঙ্ক কি? সবগুলি অঙ্ক হচ্ছে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়তেছে। তাহলে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে যদি কোনো বস্তু থাকে, তার মানে বুঝতে হবে মাত্র একটি মান দেওয়া থাকবে। কয়টি মান? একটি মান। তার মানে আমরা কথাটা এইভাবে বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা কথাটা এইভাবে বলতে পারি যে মান থাকবে একটি, যেটি অভিকর্ষজ ত্বরণের মামলা, আর মান থাকবে দুইটি, তার মানে ত্বরণের ঘাপলা। তার মানে কি হলো যে যদি এইচ টি আর ভি এর মধ্যে একটি মান দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচে পড়তেছে। আর এইচ টি এবং ভি এর মধ্যে যদি যে কোনো দুইটি মান দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে এখানে ত্বরণের ঘাপলা আছে। তার মানে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে এখানে পড়তেছে না, বাতাসের বাধা অবশ্যই এখানে আছে। এই বাতাসের বাধা বা কি আছে না আছে সেটা আমরা বল অধ্যায়ে যখন আলোচনা করব তখন আমরা দেখব যে বাধা থাকলে কি হয়, ত্বরণ কি কাজ করে কি কাজ করে না, সেই অংশগুলি আমরা সেখানে ব্যাখ্যা করতে পারবো। তো যাই হোক, আজকে আমরা পরন্ত বস্তু যে বিষয়গুলি ব্যাখ্যা করেছি, আমার মনে হয় আজকের বেসিক ক্লাস যদি কারোর সাথে, বেসিক ক্লাসের সাথে এই তিনটি ম্যাথ এবং সিমুলেশন সুন্দর করে আমরা বুঝে থাকি, তাহলে পরন্ত বস্তুর যে কোনো অঙ্ক আসুক না কেন, একটি মান দেওয়ার সাপেক্ষে টি এইচ অথবা ভি, এইচ টিভি, ওই যে বলছি এইচ টিভির সাপেক্ষে যে কোনো একটি মান দেওয়া থাকলে বাকি মান আমরা সবগুলি বের করতে পারবো, আশা করতেছি। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। পরবর্তী ক্লাস আমি ঊর্ধ্বগামী বস্তুর জন্য নিব। অবশ্যই তোমরা পাশে থাকবা, এতটুকু আশা করি। পরবর্তী ক্লাসগুলি ধারাবাহিকভাবে আমরা করতে থাকবো। মাস্টার সাহেব আমাদের হেল্প করবে, আমি মাস্টার সাহেবকে হেল্প করব, পর্যায়ক্রমে চলতে থাকবে। এই নিয়ে আমরা একদম ডিটেলস একটা বিষয় নিয়ে আসবো। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায়।